আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এ আইনের 146 থেকে 150 এই সেকশনগুলোতে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা, যেমন অ্যাসিল্যান্ট, তারপর ডেপুটি কমিশন বা ডিসি যাকে বলি। এভাবে ওই নির্বাহী অফিসার যারা আছে ওই নির্বাহী বিভাগের চেইনে তাদেরকে কিছু পাওয়ার দেওয়া হয়েছে স্যাট অ্যাক্টের অধীনে। ঠিক আছে, তো তাদের পাওয়ারটা কিভাবে হয় সেটা আমি একটু আলোচনা করব। 5টা সেকশন টোটাল আমাদের এই যাত্রা আলোচনা হবে। এর আগে আমরা 145-এর এ বি থেকে শুরু করে অ্যাপ পর্যন্ত 145 অ্যাপ পর্যন্ত আমরা ট্রাইব্যুনাল নিয়ে আলোচনা করেছি, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নিয়ে। হোয়াট এভার 146 প্রথমে আমরা দেখি। আজকে মূলত বেসিক্যালি এই 5টা সেকশন দেখব, 46 থেকে শুরু করে 150 পর্যন্ত। তো 146 সেকশনে কি বলছে? 146 সেকশনে বলছে যে সুপারভিশন কন্ট্রোল ওভার রেভিনিউ অফিসার, মানে এখানে মূলত রেভিনিউ অফিসারের উপরে কার কার কন্ট্রোল আছে, রেভিনিউ অফিসারের উপরে কে আছে, তার উপরে কে আছে, সুপারিনটেন্ডেন্সি বা সুপারিনটেন্ডেন্স, হ্যাঁ তাই না, প্রাধান্যতা কার উপরে কে আছে, কার উপরে কার কন্ট্রোল, কোন অফিসারের উপরে কোন অফিসারের কন্ট্রোল আছে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এখানে এই সেকশন 146-এ যা বলছে এটা একটু সংক্ষেপে আমরা এখানে তুলে ধরেছি। যেমন সর্বনিম্ন হচ্ছে রেভিনিউ অফিসার। রেভিনিউ অফিসার মানে যিনি আমাদের অ্যাসিল্যান্ট, থানা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যিনি অ্যাসিল্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভূমি, হ্যাঁ যাকে আমরা বলি। তো এই অ্যাসিল্যান্ট হচ্ছে সর্বনিম্ন স্তরের এই চেইনে। তার উপরে কন্ট্রোল আছে কার? ডিস্ট্রিক্ট কালেক্টর। ডিস্ট্রিক্ট কালেক্টর কে? ডিসি আর কি, বর্তমানে যাকে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর বলি কিংবা ডেপুটি কমিশনার যাকে বলি, ডিসি। হ্যাঁ, তাহলে রেভিনিউ অফিসারের উপরে আছে হচ্ছে ডিসি। ডিসির উপরে কার কন্ট্রোল? ডিভিশনাল কমিশনারের। হ্যাঁ, ডিভিশনাল কমিশনার যে বিভাগীয় কমিশনারের কন্ট্রোল আছে। বিভাগীয় কমিশনারের উপরে কে আছে? তার উপরে আছে হচ্ছে বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমরা এখানে দেখলাম কার উপরে কার প্রাধান্যতা বা ক্ষমতা রয়েছে। এটা আমাদেরকে পরবর্তী 147 অনুচ্ছেদ 147 এবং 148 ধারা বুঝতে হেল্প করবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 146-এর জিস্ট, যে কথাটা সেটা হচ্ছে এটা। এরপরে 147, ওকে 147-এ বলছে কি, রেভিনিউ অফিসার্স, কালেক্টরস, ডিভিশনাল কমিশনার্স ইস্যু করতে পারবে। রেভিনিউ অফিসার, কালেক্টর মানে যিনি হচ্ছেন ডিসি, এরপর হচ্ছে ডিভিশনাল কমিশনার, এরা কি করতে পারবে? ইস্যু করতে পারবে। কি ইস্যু করতে পারবে? অর্ডার ইস্যু করতে পারবে। কিসের জন্য? দুইটা কারণে। টু প্রিপেয়ার খতিয়ানস অর টু অ্যামেন্ড প্রিভিয়াস খতিয়ান, পূর্ববর্তী কোনো খতিয়ানের সংশোধন কিংবা নতুন করে কোনো খতিয়ান প্রস্তুতকরণ, এই দুইটা কাজে তারা কি করতে পারবেন? অর্ডার দিতে পারবেন। অ্যাজ এ রেজাল্ট, ফলে অ্যান অ্যাগ্রিভ পারসন ক্যান ফাইল অ্যান অ্যাপিল এগেনস্ট দ্য অর্ডার। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট না, এটা হচ্ছে ইংলিশটা একটু ভুল আসছে। বলছে এই যে তারা যে অর্ডারটা দিবেন, খতিয়ান প্রস্তুত কিংবা খতিয়ান সংশোধনের ক্ষেত্রে যে অর্ডারটা তারা দিবেন, এটার এগেনস্টে কি করা যাবে? আপিল করা যাবে। ঠিক আছে, কোনো ব্যক্তি যদি অ্যাগ্রিভড হয় আপিল করতে পারবে। ঠিক আছে, তাহলে তারা মূলত এখানে জুরিসডিকশনটা বোঝানো হয়েছে, তারা কি করতে পারবেন, আসলে তাদের কি পাওয়ারটা দেওয়া হয়েছে এটার কথা বলছে। তো তারা খতিয়ান প্রস্তুত করতে পারবেন, প্রিপেয়ার করতে পারবেন, আবার খতিয়ান সংশোধনও করতে পারবেন। এখন প্রশ্ন একটা অ্যারাইজ হয় যে 145-এ আমরা যে
ট্রাইব্যুনালটা দেখেছি, জুডিশিয়াল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, যেটা মানে কোর্ট স্ট্রাকচারে, যেটা অ্যাকচুয়ালি আমরা কোর্ট বলতে যেটা বুঝি আর কি, ফর্মাল যে কোর্ট। তো তাদের সাথে এটার পার্থক্যটা কি? ওইটাও তো খতিয়ানের যে বিষয়গুলো অ্যারাইজ হয় সেটা নিয়ে কাজ করে, খতিয়ান রিলেটেড মামলাগুলো সেখানে হয়। এখানেও আবার বলছে যে খতিয়ান প্রস্তুত করা, খতিয়ান সংশোধনের কাজগুলো করবে এরা, মানে নির্বাহী বিভাগে যারা এসি ল্যান্ড বা ডিসি তারা করতে পারবে। আর দুইটার মধ্যে তফাৎটা কি? অ্যাকচুয়ালি তফাৎ হচ্ছে, আমরা যদি 145টা দেখি, সেখানে কিন্তু 144 থেকে অ্যারাইজ হওয়া ফাইনাল পাবলিকেশন থেকে যেই ডিসপিউটগুলো অ্যারাইজ হয় সেগুলো নিয়ে কাজ করে, ডিল করে। কিন্তু এইখানে আমরা রেভিনিউ অফিসার যেটা নিয়ে ডিল করবে সেটা হচ্ছে তিনটা বিষয় আমরা যেটা এখানে নিচে লিখলাম, এই তিনটা বিষয় নিয়ে মূলত তারা ডিল করতে পারবে, অ্যামেন্ডমেন্টের বিষয়, ঠিক আছে। আর খতিয়ান প্রিপারেশন অফ খতিয়ান বলতে বুঝে নামজারি খতিয়ানটা মূলত, মানে ধরা যাক আমাদের সমাজের কোনো একজন মানুষ, তিনি মারা গেলেন, তার সন্তানদের মধ্যে এখন কি করতে হবে, সম্পদগুলো বন্টন হবে, এটার জন্য বন্টন নামা বা হচ্ছে নামজারি করতে হয়, মিউটেশন খতিয়ান যেটাকে বলে, মানে সম্পদগুলো যার যত অংশ সেটা তার নামে রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। এই কাজটা করা, কিংবা হচ্ছে ধরা যাক আমরা ট্রান্সফার করে থাকি সম্পত্তি, তো একজনের কাছ থেকে আরেকজনের কাছে যখন আমরা বিক্রি করে দিই সম্পত্তিটা, তখন মালিকানা কিন্তু চেঞ্জ হয়েছে এখানে। তো এটার জন্য কিন্তু আমরা খতিয়ানটা কি করতে পারি, প্রস্তুত করতে পারি, বা হচ্ছে খতিয়ানটা অ্যামেন্ড করতে পারি, সংশোধন করা যেতে পারে, ঠিক আছে। এখন খতিয়ান সংশোধন এই কাজগুলো মূলত এসি ল্যান্ড করে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, অ্যামেন্ডমেন্টের বিষয়ে, এই যে কোন ধরনের অ্যামেন্ডমেন্টগুলা, 3 ধরনের অ্যামেন্ডমেন্ট। 144-এর আন্ডারেও যদি কোনো কেস অ্যারাইজ হয়, তাহলে এই 3টা ম্যাটারে আমরা রেভিনিউ অফিসারের কাছে যাব। এই 3টা ছাড়া অন্য কোনো বিষয় হলে, এগুলো কিন্তু খুবই ছোট ছোট বিষয়, এগুলো 2021 সালে একটা পরিপত্র জারি করেছে সরকার। ওই পরিপত্র জারির মাধ্যমে এসি ল্যান্ডদেরকে মূলত এই পাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ কোর্টে যে পরিমাণ মামলার ঝট, সেগুলো কমানোর জন্য এই ছোটোখাটো বিষয়গুলো এসি ল্যান্ডদেরকে দিয়ে দেওয়া হয়েছে ডিল করার জন্য, ঠিক আছে। এই 3টা বিষয় ছাড়া বাকি বিষয়গুলো কিন্তু আমরা ট্রাইব্যুনালে নিতে হবে। অনলি এই 3টা বিষয় আমরা রেভিনিউ অফিসার যিনি আছেন বা এসি ল্যান্ড যিনি আছেন তার কাছে গিয়ে আমরা এটা সংশোধন করে নিতে পারবো। তো এখন এই 3টা বিষয় একটু বুঝে নিই। ক্লারিক্যাল মিস্টেক্সটা আসলে কি? ক্লারিক্যাল মিস্টেক্স হচ্ছে যে, যেমন খতিয়ানের মালিকের নাম যদি ভুল হয়, যেমন একজনের নাম আছে রহিম মিয়া, তার ওই নামের জায়গায় যদি রহিম আলী হয়ে যায়, হ্যাঁ, রহিম ঠিক রাখে, মিয়ার জায়গায় যদি আলী বসে যায়। তারপর একজনের নাম হচ্ছে হাজেরা বেগম, হ্যাঁ, কিন্তু খতিয়ানে তার নাম আসছে কি হাজেরা খাতুন, এরকম যদি হয়। তারপর মালিকের পিতার নাম, মাতার নাম, এগুলো যদি ভুল হয়, ঠিক আছে, সেটাকে আমরা ক্লারিক্যাল মিস্টেক্স বলতে পারি। তারপরে হচ্ছে স্বামীর নাম অনেক জায়গায় ভুল আসে, স্ত্রীর নাম ভুল আসে, ঠিকানাতে ভুল আসতে পারে। যেমন গ্রামের নাম যদি, কোনো একটা গ্রামের নাম যদি রহিমপুর হয়, সেখানে যদি করিমপুর লেখা হয়, তাই না, এই ধরনের ভুলগুলা। তারপর জমির কত অংশ, জমির অংশ বা হিস্সা, যেটা জমির অংশের ক্ষেত্রে ভুল হইতে পারে। যেমন ধরা যাক যে জমির অংশ ছিল 50, সেখানে হয়তো বা এক অংশ বেশি হয়ে গেছে, 50 মানে 60 হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, 19-20 হয়ে গেছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে মানে জমির অংশর হিসাবের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়, সেটাও আমরা ক্লারিক্যাল মিস্টেক্সের আওতায় ধরি। তারপরে খতিয়ানের দাগ নাম্বার, যেমন 510 নম্বর দাগ কিন্তু লেখা হয়েছে 501, হ্যাঁ, একটা আগে চলে আসে, এরকম মিস্টেক্স হলে এগুলোকে বলে ক্লারিক্যাল মিস্টেক্সগুলো। ছোটোখাটো ভুলগুলো ডিল করবে কে? রেভিনিউ অফিসার, ঠিক আছে, রেভিনিউ অফিসার। আচ্ছা, এরপরে আমরা ফ্রডুলেন্ট এন্ট্রি মানে কি? প্রতারণামূলক যে এন্ট্রিটা করা হয়, প্রতারণামূলকভাবে কেউ একজন জালিয়াতি করে কি করছে, একজনের জমি আরেকজনের নামে রেকর্ড করে ফেলছে, একজনের জমির অংশ আরেকজনের জমির অংশের সাথে মিলিয়ে রেকর্ড করে ফেলছে, ঠিক আছে। তারপর ওভার রাইটিং, ঘষা মাজা ইত্যাদি করে যদি কেউ কি করে, একজনের অংশের মধ্যে আরেকজনের অংশ
রেকর্ড করে ফেলে, ঠিকানা বা নাম টাম চেঞ্জ করে ফেলে, এগুলোকে বলা হয় প্রতারণা। ঠিক আছে, প্রতারণামূলকভাবে যেই জিনিসটা হয় ওইটা আমরা চাইলে রেভিনিউ অফিসারকে অ্যাপ্লিকেশন করে এগুলো সংশোধন করে নিতে পারবো। তারপরে হচ্ছে আপনার বোনাফাইড মিস্টেক্স। বোনাফাইড মিস্টেক্স মানে কি? বোনাফাইড মানে কি অনেস্টলি যে মিস্টেক্সটা হয়, মানে তার মধ্যে কোনো প্রতারণামূলক ইন্টেনশন ছিল না বা এখানে খারাপ কোনো মতলব ছিল না, সে অ্যাকচুয়ালি এটা মানে অনেস্টলি কাজটা করতে গিয়ে সে হয়তো বা দুর্ভাগ্যবশত ভুলটা হয়ে যায়, সেটাকে আমরা বলছি বোনাফাইড মিস্টেক্স। 3 নম্বর যেটা বোনাফাইড মিস্টেক। অ্যান্ড বোনাফাইড মিস্টেকটার একটা উদাহরণ যদি দিই এরকম যে, ধরা যাক একজন সার্ভেয়ার সে খতিয়ানের অংশ পরিমাপ করতে গেছে, তো যাওয়ার পরে সেখানে ভুলবশত হয়তো বা মালিক সেখানে উপস্থিত ছিল না, জমিটা অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে। এখন সেখানে তো কোনো বোনাফাইড ইন্টেনশন ছিল না। এখন সার্ভেয়ার সে গেছে অনেস্টলি সেটা রেকর্ড করছে, কিন্তু করার সময় মালিক ছিল না বিধে এটা অন্য কারো নামে রেকর্ড হয়ে গেছে, এরকম হতে পারে। কিংবা ধরা যাক যে পিতা মারা গেছে বা বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তানদের নামে জমি রেকর্ড হওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু বাবার নামে ওই রেকর্ডটা হয়ে গেছে। ঠিক আছে, রয়ে গেছে বা বাবার নামে ওই রেকর্ডটা আবার নতুন করে সন্তানদের নামে আসার কথা থাকলেও সেটা পিতার নামেই রেকর্ড হয়ে গেছে। এ ধরনের ভুল যদি হয় তাহলে সেটা সন্তানদের নামে রেকর্ড করা যাবে। তারপর ধরা যাক একটা জমি ট্রান্সফার হয়ে গেছে, মানে সেল হয়ে গেছে, সেল করার পরে নতুন একজন মালিকের নাম রেকর্ড হওয়ার কথা, কিন্তু সরকার যে রেকর্ডটা করেছে সেখানে আগে যে এই জমির মালিক ছিল তার নামে রেকর্ড হয়ে গেছে। তাহলে এখানেও কিন্তু কোনো প্রতারণামূলক ইন্টেনশন ছিল না, এটা কিন্তু বোনাফাইড মিস্টেক্স বা অনেস্টলি মিস্টেক্স আমরা বলতে পারি। তারপরে হচ্ছে আমরা আরেকটা উদাহরণ যদি দেই, যেমন কোনো একটা জমি হয়তো সরকারি জমি হিসেবে রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো আদালতে মামলা চলমান আছে, কিংবা আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পরেই আদালত অর্ডার দিল যে না, এটা যিনি মামলা করেছেন তার নামে রেকর্ড হওয়া প্রয়োজন। এরকম যদি কোনো ডিক্রি বা আদালতের রায় জারি হয়ে থাকে, কিন্তু ওই রায়টা যে জারি হয়েছে, এখন যারা জমি রেকর্ড করতে আসছে, জমির সার্ভে করতে আসছে, জরিপ করতে আসছে, তারা হয়তোবা আদালতের ওই সর্বশেষ ডিক্রি অনুসারে না করে পূর্বের যিনি যে মালিকানা ছিল সেটা নামে রেকর্ড করে ফেলে, এরকম যদি হয়। ঠিক আছে, এবং সরকার যদি কোনো জমি অধিগ্রহণ করে, সরকারের নামে না হয়ে, রেকর্ড না হয়ে ওটা যদি পূর্বের মালিকের নামে রয়ে যায়, এরকম যদি হয়, সেটাকে আমরা বোনাফাইড মিস্টেক্স বলতে পারি। হ্যাঁ, বা আমরা বলতে পারি প্রকৃত ভুল বা অনেস্টলি ভুল উইথাউট ম্যালাইস ইন্টেনশন। ঠিক আছে, তো এই 3 ধরনের ভুলগুলো আমরা রেভিনিউ অফিসারের কাছে অ্যাপ্লিকেশন করলেই সেখানে সংশোধন রেভিনিউ অফিসার সেটা যাচাই বাছাই করে তিনি আদেশ দিবেন। এখন 148-এ দেখি রেভিনিউ অফিসার যে আদেশটা দিবেন সেটার এগেনস্টে কিন্তু আমরা আপিল করতে পারি। ঠিক আছে, সেটার এগেনস্টে আমরা আপিল করার সুযোগটা আমাদেরকে দিয়েছে 148 স্যাট অ্যাক্টের সেকশন 48। সেখানে বলে দিয়েছে কি, রেভিনিউ অফিসার থেকে আপিলটা কার কাছে যাবে? রেভিনিউ অফিসার তো প্রথমে অর্ডারটা দিয়ে দিবে, তো অর্ডারটা যদি আমি সন্তুষ্ট না হই তাহলে আমি আপিল করতে পারবো কার কাছে? ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিসি 30 ডেজ, 30 দিনের মধ্যে। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর যে ডিসিশনটা দিবেন বা ডিসি যে ডিসিশনটা দিবেন, অর্ডারটা দিবেন, ওই ডিসির এগেনস্টেও আমি আবার আপিল করতে পারবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ডিভিশনাল কমিশনারের কাছে। তো ডিভিশনাল কমিশনারের কাছে আমি এই ডিসির অর্ডারের এগেনস্টে করবো, আপিলটা করব 60 দিনের মধ্যে। ঠিক আছে, এরপর ডিভিশনাল অফিসার যেই অর্ডারটা দিবেন ওইটার এগেনস্টে আবার আপিল করা যাবে। এই যে ডিভিশনাল অফিসারের এগেনস্টে আপিল করবো কার কাছে? বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা আপিল করতে পারবো। এটার সময়সীমা হচ্ছে 90 দিন। 90 দিনের মধ্যে এই আপিলটা করতে হবে। ঠিক আছে, ডিভিশনাল কমিশনার অর্ডার দেওয়ার 90 দিনের মধ্যে আমাদেরকে কী করতে হবে? বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে আপিল করতে হবে, যদি আমরা ওই অর্ডারটা আমাদের পছন্দ না হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে 148-এর কথা, সেকশন 148। এবার আমরা সেকশন 149 দেখি। সেকশন 49-এ বলছে কি, রিভিশনের কথা। রিভিশনও কিন্তু সাবঅর্ডিনেট কর্তৃপক্ষ থেকে হচ্ছে মানে লোয়ার কর্তৃপক্ষ থেকে আপার কর্তৃপক্ষ অথরিটি যারা আছে তাদের কাছে যায়। এখন রিভিশন
আর আপিল কিন্তু প্রায় আমরা দেখেছি আপিল যেরকম এটাকে কি বলে, মানে অধস্তন কর্তৃপক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যায়, ঠিক আছে। যেমন অ্যাসিল্যান্ড থেকে ডিসি থেকে আবার ডিভিশনাল কমিশনার থেকে বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক সেমভাবেই রিভিশনটাও কিন্তু এভাবে নিম্ন থেকে উপরের দিকে আস্তে আস্তে যায়, ঠিক আছে। এখন পার্থক্যটা কি, আপিল আর রিভিশনের মধ্যে পার্থক্য কী? 148-এ যে আমরা আপিল পড়লাম, 148-এর সাথে আমরা 49-এ আমরা রিভিশন পড়তেছি। রিভিশনটাও কিন্তু সেম, যদি খেয়াল করি আমরা এই চার্টটা এখানে কিন্তু সেম। রেভিনিউ অফিসার থেকে ডিস্ট্রিক্টের কাছে যাবে, ডিস্ট্রিক্ট কালেক্টর থেকে ডিভিশনাল কমিশনার থেকে বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, চার্টটা কিন্তু সেম। প্রশ্ন হচ্ছে পার্থক্য কী অ্যাপিল আর রিভিশনের মধ্যে? পার্থক্য হচ্ছে সময়সীমা। অ্যাপিলের সময়সীমা একরকম, আর রিভিশনের যদি আমরা দেখি সময়সীমা, এই যে এখানে প্রথমে যদি দেখি রেভিনিউ অফিসার থেকে রিভিশন করতে হবে কার কাছে? ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিসির কাছে। কত দিনের মধ্যে? 30 দিন। এটা কিন্তু আপিলের সাথে সেম, তাই না? আপিলও 30 দিন ছিল। এরপরে ডিস্ট্রিক্ট কালেক্টর থেকে রিভিশন যদি আমরা করি ডিভিশনাল কমিশনারের কাছে, এটা হচ্ছে 90 দিন, কিন্তু ওইখানে ছিল কত? আপিলে ছিল হচ্ছে 60 দিন। তার মানে আপিলের সময়সীমা এমন যদি হয় যে আপিলের সময়সীমা পার হয়ে গেছে, 60 দিন পার হয়ে গেছে, 70 দিন হয়ে গেছে, এখন আমি কি করব? চাইলে আমি রিভিশন করতে পারি, কারণ রিভিশনের সময়সীমা বেশি, 90 দিন, ঠিক আছে। এরপর আবার যদি দেখি ডিভিশনাল কমিশনার থেকে আমরা রিভিশন কার কাছে করব? বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। এটা সময়সীমা কত দিন? 180 দিন, হিউজ টাইম, 180 দিন, ঠিক আছে। তাহলে আমরা এই রিভিশন আর আপিলের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্যটা হচ্ছে সময়সীমার মধ্যে, ঠিক আছে। রিভিশনের সময়সীমা একরকম, আপিলের সময়সীমা ভিন্ন রকম, ঠিক আছে। আপিলের চেয়ে রিভিশন করার সময়সীমাটা একটু বেশি, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য। এরপরে 150-এ কী বলছে? 150-এ বলছে রিভিউর কথা। হ্যাঁ, রিভিউ বাই রেভিনিউ অফিসার। লিগ্যাল সিস্টেম অ্যান্ড লিগ্যাল হিস্টোরি, ওইখানে লিগ্যাল সিস্টেমের যে পার্টটা আছে ওই কোর্সটাতে ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। ওই কোর্সটাতে আমরা পড়েছি রিভিউ আর রিভিশনের মধ্যে পার্থক্য। 148 আমরা কিন্তু রিভিশন পড়েছি, এখন আমরা পড়তে যাচ্ছি রিভিউ। দুটার মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে রিভিউটা করা হয় সেম অথরিটির কাছে, মানে যে আদেশ দিছে, যে কোর্ট আদেশ দিচ্ছে, ওই কোর্টে ওই আদেশটাকে চ্যালেঞ্জ করে যেটা করা হয় সেটা হচ্ছে রিভিউ, ঠিক আছে, সেম কোর্টে। আর রিভিশন হচ্ছে সাবঅর্ডিনেট থেকে উচ্চ আদালতে, ঠিক আছে, অর্থাৎ লোয়ার কোর্ট থেকে আপার কোর্টে যাবে। যেই কোর্ট আদেশ দিচ্ছে ওই কোর্টের এগেনস্টে উপরে যে কোর্ট আছে ওইটার উপরে, সেই কোর্টে আমরা রিভিশনটা করে থাকি, ঠিক আছে। আর রিভিউ হচ্ছে সেম কোর্টে, রিভিশনটা হচ্ছে লোয়ার কোর্ট থেকে আপার কোর্টে, ঠিক আছে। তাহলে রিভিউটা আমরা দেখি, এজন্য বলা হচ্ছে রিভিউ বাই রেভিনিউ অফিসার, মানে অ্যাসিল্যান্ট। এখন দেখি যে অনলি সেকশন 150-এ বলছে যে অনলি হু ইস্যুস অ্যান অর্ডার, যিনি কী করছেন? অর্ডারটা দিছেন, ক্যান রিভিউ দ্যাট অর্ডার, তিনি শুধুমাত্র কী করতে পারবেন? ওই অর্ডারটা রিভিউ করতে পারবেন। যিনি অর্ডার দিয়েছেন তিনি ওই অর্ডারটা রিভিউ করতে পারবেন, পুনরায় এটা বিবেচনা করতে পারবেন। তার মানে কি দাঁড়ালো? রিভিউ অথরিটি উইল বি দ্য সেম পারসন, মানে যে অর্ডারটা দিছে উনি হচ্ছেন রিভিউ অথরিটি, ঠিক আছে। রিভিউটা তার কাছে করতে হয়, এটা বলছে রেভিনিউ অফিসার। এখন আদেশটা কে দিছে? রেভিনিউ অফিসার। তাহলে ওইটার এগেনস্টে তো আমরা আপিল করতে যাচ্ছি না, রিভিশনও করতে যাচ্ছি না, তাহলে আমরা সেম অথরিটির কাছে রিভিউটা করব। সেম অথরিটিকে, যেহেতু রেভিনিউ অফিসার বা এসিল্যান্ড আদেশটা দিয়েছেন, এসিল্যান্ডের কাছেই আমরা রিভিউ আবেদনটা করব। তো এটাই বলছে যে রেভিনিউ অফিসার বা এসিল্যান্ড মে রিভিউ হিজ ওন অর্ডার, তার নিজের অর্ডারটা যেটা দিছে সে এটা রিভিউ করতে পারে অন হিজ ওন ইনিশিয়েটিভ, সে নিজে স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সেটা করতে পারে, অথবা অন অ্যাপ্লিকেশন অফ এনি পারসন। অর্থাৎ রিভিউটা যেহেতু সে নিজেই করবে, তার কাছে যদি আদেশটা দেওয়ার পরে মনে হয় যে না এখানে কোনো সমস্যা আছে বা ভুল ত্রুটি হয়েছে, তাহলে সে নিজেই নিজ উদ্যোগে এটা করতে পারে, অথবা সে কোনো মানে যার এগেনস্টে অর্ডারটা গেছে ওই ব্যক্তির অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতেও তিনি সেটা সংশোধন করে নিতে পারেন। এরপর বলছে সে কী করতে পারে? হি মে অল্টার, তিনি কি করতে পারেন?
তার যে আদেশটা দিয়েছেন ওইটা রিভিউ করার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন, অথবা রিভার্ট খণ্ডন করে দিতে পারেন, অথবা স্টে কী করতে পারেন, স্টে করতে পারেন, বহাল রাখতে পারেন। যে আদেশটা দিছে সেটা পরিবর্তনও করতে পারেন, খণ্ডনও করতে পারেন, আবার চাইলে যেটা ছিল ওইটাই বহাল রাখতে পারেন রিভিউ এর মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এরপর বলছে যে দ্য রিভিউ অ্যাপ্লিকেশন শ্যাল বি ফাইলড উইথিন 30 days। রিভিউটা কত দিনের মধ্যে করতে হবে? 30 দিনের মধ্যে। তার মানে একটা কমন জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে রেভিনিউ অফিসারের সাথে 30 সংখ্যাটা একটা রিলেটেড। ঠিক আছে, আমরা আপিলে পড়ছি, হ্যাঁ 30। তারপরে রিভিশনে পড়ছি, রেভিনিউ থেকে ডিসির কাছে যায় কত দিনের মধ্যে করতে হয়? 30 দিনের মধ্যে, তাই না? তো 30 সংখ্যাটা রেভিনিউ অফিসারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং রিভিউতেও আমরা দেখলাম যে এসিল্যান্ড যে আদেশটা দিবেন ওইটার এগেনস্টে আবার এসিল্যান্ডের কাছে রিভিউ আবেদন করা যাবে 30 দিনের মধ্যে। ঠিক আছে, তাহলে রেভিনিউ অফিসার বা এসিল্যান্ড মানেই হচ্ছে 30। ঠিক আছে, এটা মনে রাখার একটা ভালো টেকনিক হতে পারে। এরপর বলছে 30 দিনের মধ্যে তো সে করবে, হ্যাঁ রিভিউ আবেদনটা করবে, কিন্তু যদি ডিলে হয়, কোনো কারণে ডিলে হয়, তাহলে কারণটা ব্যাখ্যা করে এই 30 দিন পার হওয়ার পরেও সে রিভিউ আবেদন করতে পারবে। যদি তার সে যে কারণটা ব্যাখ্যা করবে ওই কারণে যদি রেভিনিউ অফিসার কি হয়, সন্তুষ্ট হয়, তাহলে অবশ্যই সে 30 দিন পরেও সে চাইলে রিভিউ করতে পারে। এরপর বলছে রিভিউ আবেদনটা অনেক সময় করা যায় না। কখন করা যায় না? যখন কেউ অ্যাপিল করে ফেলে, মানে রেভিনিউ অফিসার বা এসিল্যান্ড যে আদেশটা দিচ্ছেন ওইটার এগেনস্টে যদি কেউ আপিল কিংবা রিভিশন করে ফেলে, তাহলে পরে সে আবার রিভিউটা করতে পারবে না। ঠিক আছে, তার রিভিউ করার যে অধিকার সেটা কিন্তু সে বঞ্চিত হয়ে যাবে যদি সে আপিল বা রিভিশনের দিকে চলে যায়। তারপরে বলছে অর্ডার ফর রিভিউ। এখন এসিল্যান্ডের কাছে রিভিউ চাইলাম, আমরা রিভিউর অ্যাপ্লিকেশন করলাম, এখন সে এটাকে রিভিউ করে একটা অর্ডার দিল। তাহলে এই যে রিভিউ করে সে যে অর্ডারটা দিবে ওইটার এগেনস্টে আবার আপিল করা যাবে না। আপিল করা যাবে কি? ফ্রেশ অর্ডারের এগেনস্টে, মানে যে অর্ডারটা প্রথমে দিয়েছিল রেভিনিউ অফিসার ওইটার এগেনস্টে আমরা আপিল বা রিভিশন করতে পারবো। কিন্তু যখন আমরা রিভিউ করে ফেললাম রেভিনিউ অফিসারের কাছে, তাহলে রিভিউর যে আদেশটা তিনি দিবেন রিভিউ করার পরে ওই আদেশটার এগেনস্টে কিন্তু আমরা কি করতে পারবো না, আপিল করতে পারবো না। আপিল ক্যান নট বি ফাইল এগেনস্ট রিভিউ অর্ডারের এগেনস্টে। ঠিক আছে, ওকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিভিউ কখনোই প্রতিপক্ষকে বা বিরুদ্ধ পক্ষ যে আছে তাকে হেয়ারিং করা ছাড়া, ঠিক আছে, তাকে হেয়ারিং করা ছাড়া বা তাকে নোটিশ সার্ভ করা ছাড়া রিভিউ কিন্তু করা যায় না। মানে দুইজন ব্যক্তির মধ্যে হয়তো বা এ ধরনের খতিয়ান সংক্রান্ত ঝামেলা চলছে, এখন একজন অ্যাপ্লিকেশন দায়ের করেছে কার কাছে? এসিল্যান্ডের কাছে। এখন এসিল্যান্ড একটা আদেশ দিল, ওইটার এগেনস্টে সে ব্যক্তি চাইলে রিভিউ আবেদন করবে, ঠিক আছে, কিন্তু ওই রিভিউ আবেদনটা শুনানি করবে যে দুইটা পার্টি, দুইজনকে ডেকেই এসিল্যান্ড কী করবেন? রিভিউ আবেদনটা শুনানি করবেন। সেখানে একক পার্টির অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে একটা অর্ডার দিয়ে দিল, এটা হবে না। ঠিক আছে, অপর পক্ষতে অবশ্যই কী করতে হবে? নোটিশ সার্ভ করতে হবে এবং তাকে উপস্থিত করে সেখানে হেয়ারিং করবেন। ঠিক আছে, এটা হচ্ছে 150-এর মূল বিষয়, 150। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা মোটামুটি 5টা সেকশন পড়ে ফেললাম খুবই শর্টকাট ওয়েতে। সেকশনের মধ্যে আমরা যখন পড়তে যাই তখন কিন্তু এত হিবিজিবি করে লেখা, এত বেশি লেখা, ওগুলো আমাদের ফোকাস নষ্ট করে ফেলে এবং অনেক সময় আশা করে সেভ হবে আমরা যখন এই ভিডিওটা দেখব। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট টাইম অন্য কোনো পর্ব নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।